Yours is the light by which my spirit's born. You are my sun, my moon, and all my stars. সৃষ্টির শুরু থেকে আদিম মানুষ চারপাশে যাই দেখেছে তাকেই কোনো না কোনো কাজে ব্যবহার করতে শিখেছে। জঙ্গল থেকে কাঠ পেয়েছে সে, নদীর ধারে গড়ে উঠেছে সভ্যতা, বুনো প্রাণীদের থেকে পেয়েছে খাবার। শুধু মাথার উপর তাকিয়ে তারাদের দেখে অবাক হয়েছে সে। ওই তারাগুলো তার কোনোদিন কোনো কাজে লাগেনি। রাতের অন্ধকারে ওইটুকু আলো পথ দেখায় না, এগিয়ে আসে না, পিছিয়ে যায় না। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম একইভাবে চেয়ে থাকে পৃথিবীর মানুষের দিকে, যেন অন্ধকারের বুকে অনন্ত লণ্ঠন জেলে চেয়ে আছে কারা। তো অবশেষে একদিন ওই তারাদের একটা ব্যবহার পেয়ে গেল মানুষ। সে মৃত্যুর রহস্য ভেদ করতে পারেনি কোনোদিন। ভেবে নিল মৃত্যুর পর মানুষ ওই তারা সেজে আলো জেলে অপেক্ষা করে আকাশের গায়ে। আজ যে গল্পটা আপনাদের শোনাবো সেটাও মৃত্যুর গল্প, তবে দুঃখের গল্প নয়। কিন্তু ভেবে নিন আপনি নিজেই আজ থেকে 50,000 বছর আগের পৃথিবীর সেই আদিম মানুষ, যে নিষ্পলক চোখে তাকিয়ে আছে আকাশের দিকে, ভাবছে ওই জ্বলন্ত আলোর ফুটকিগুলোর পিছনে ঠিক কি আছে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, বিটলজুসের আলো। আজ বারান্দায় পৌঁছাতেই দৃশ্যটা চোখে পড়ল। দেওয়ালের গায়ে কাত করে রাখা ইজি চেয়ারে চিত হয়ে পড়ে আছেন তপন তালুকদার। চশমাটা চোখ থেকে খুলে বুকের উপরে নেমে এসেছে। সামনের তেপায়া টেবিলে চায়ের কাপ অর্ধেক ভর্তি, চোখের পাতা দুটো নিপুণ করে বন্ধ। আশঙ্কায় আমার বুকের মাঝখানটা একবার ছ্যাঁত করে উঠল। লোকটা কি মরে গেল? অবশ্য ভদ্রলোকের শরীরের যা অবস্থা তাতে এমনিতেই তো যাই যাই করছে। নেহাত সাঁতারু কলজে জোর আছে বলে এই বয়সেও একজন আয়া আর একটি মাঝবয়সী কাজের লোক নিয়েই দিব্যি টিকে আছেন। দরজা থেকে খানিকটা এগিয়ে এলাম আমি। না, বুকটা ওঠানামা করছে। অর্থাৎ কাল রাতে বারান্দার এই ইজি চেয়ারেই ঘুমিয়ে পড়েছিলেন। ব্যাপারটা খানিকটা পরিষ্কার হলো আমার কাছে। তার কপালে একটা হাত রেখে দেখলাম গা ঠান্ডা। তপনদা, ও তপনদা, শুনছেন? বেশ কয়েকবার হালকা ঠেলাঠেলির পর কোঁচকানো চোখের পাতা দুটো ফাঁক হয়ে খুলে গেল। ধীরে সুস্থে উঠে সোজা হয়ে বসলেন তপন তালুকদার। আমাকে ঠাহর করতে করতে বললেন, মনি, ব্যাপার কি এত সকালে এমুখ? আমি তার কথায় কান না দিয়ে রাগত স্বরে বললাম, রাতটা এখানেই শুয়ে কাটিয়েছেন তো? কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আমি চেয়ারের পাশে রাখা টুলটা টেনে নিয়ে বসতে বসতে বললাম, একান্তই যদি মরতে চান তো তার অনেক নবাবী উপায় আছে। খামোকা নিউমোনিয়া বাঁধিয়ে হাড়মাস না জ্বালালেই নয়। বৃদ্ধের ঠোঁটের এক কোণে একটা চটুল হাসি ফুটে উঠল। শুধু ওই কথা ভেবেই তো বিয়েটা করিনি। খিটখিটে বুড়ো লোকেদের একদম পছন্দ করতে পারি না। আপনিও ওরকম হয়ে যাচ্ছেন দিন দিন। খিটখিটে নয়, তবে ভীমরতি ধরেছে। কই একটা এক্সাম্পল দাও দেখি। এক্সাম্পল আমার চোখের সামনে। কার বিরহে এত রাত অব্দি বারান্দায়? কথাটা জিজ্ঞেস করতে গিয়েও আমি থেমে গেলাম। সহজ ব্যাপারটা এতক্ষণ মাথায় আসেনি। তপন তালুকদারের ভীমরতি শুধু কাল রাতে নয়, আমি এ বাড়িতে যাওয়া আসা শুরু করার পর থেকেই লক্ষ্য করছি। এমনিতে তার জীবনযাপন সাদামাটা। জীবনের বেশিরভাগ সময়টা স্কুলে ইংরেজি পড়িয়ে ফুঁকে দিয়েছেন। বাকি যেটুকু সময় পেয়েছেন সেটা দিয়ে সরস্বতীর আরাধনা করেছিলেন কিছুদিন। খুঁড়ে মানুষ বলে প্রথমে কবিতা, সুবিধা করতে না পেরে ছোট গল্প এবং তারপর আস্ত নভেল।
বলা বাহুল্য পত্রপত্রিকার সম্পাদকরা সেসব অর্ধেকের বেশি পড়ে উঠতে পারে। ভালো লেখার কদর নেই বলে নিজেই নবসূর্য নামে একখানা পত্রিকা ছাপিয়ে ফেলেন। চলেনি। আমি মহা ধৈর্য ধরে দু একখানা পড়েছি, নিতান্তই খাজা। হতাশ হয়ে তপনবাবু সরস্বতীর চরণ থেকে 3 ঘর বাঁয়ে সরে সিদ্ধিদাতার শরণ নিয়েছেন। নবসূর্য জুয়েলারি হাউস। দিনের বেলা টুকটুক করে সেখানেই যান, রাতে বাড়ি ফিরে আর কাজ নেই। দয়া মায়া দেখিয়ে আমি মাঝে মাঝে এসে বসি। তো কিছুদিন হলো একটা আজব ব্যাপার লক্ষ্য করছি। সন্ধ্যের দিকটা কেউ না থাকলে তপনবাবু বারান্দার ঠিক এইখানটায় ঠেলে নিয়ে আসেন ইজি চেয়ারটা। তারপর সেটার উপরে হাত পা ছড়িয়ে বসে আকাশের একদিকে এক মনে তাকিয়ে থাকেন। প্রথম প্রথম ভেবেছিলাম জীবন সায়ান্নে এসে অতীত যাব, পরে বুঝলাম ব্যাপার আরো গভীর। একটি মাত্র উজ্জ্বল তারার গায়ে চোখ আটকে থাকে তার। বুড়ো মানুষদের সঙ্গে বেশ খানিকটা মেলামেশা করি বলে তাদের এইসব ছেলে মানুষই আমার কাছে নতুন কিছু নয়, তাই এতদিন এ নিয়ে জিজ্ঞেসও করিনি কিছু। ব্যাপারটা যে বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে সেটা আজ বুঝতে পারছি। কে এক্সাম্পল পেলে না তো? বুড়ো ব্যঙ্গের সুরে জিজ্ঞেস করলেন। আমি মাথা দুলিয়ে হার স্বীকার করলাম। চালাকিটা কাজে দিল। তিনি মহা খুশি হয়ে আমার পিঠে একটা হাত রেখে বললেন, আসলে দিনগত হলো একটা গল্প লিখতে ইচ্ছা করছে। বারান্দার এই জায়গাটায় বসলে দিব্যি প্লট আছে মাথায়। আপনি আবারও সব নিয়ে মেতেছেন? সম্পাদকের গাল খেয়ে শিক্ষা হয়নি না? আমি খেকিয়ে উঠলাম। আরে রাখো তোমার সম্পাদক, এবার এমন একখান প্লট ফেলেছি যে বাপ বাপ বলে ছাপবে। তো বেশ, তো লিখে ফেলুন, পাঠিয়ে দিন। সে তো হবে না হয়, তার আগে তুমি একবার শুনে নাও প্লটখানা। আমি প্রমাদ গুনলাম, হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে নিয়ে বললাম, আমার আসলে কটা কাজ ছিল, বেলা হয়ে গেছে তো। তোমার আবার কাজ কি? হ্যাঁ, বাপের পয়সা তো খাও। কথাটা শুনেই আমার টিকি জ্বলে উঠল। বললাম, কথাটা বলে ভালো করলেন না কিন্তু, এই জন্য আপনার বন্ধু বান্ধব টেকে না। বুড়ো অমায়িক হেসে উঠে বললেন, আরে চটো কেন, আজকালকার ছেলে পিলেদের বড্ড তাড়াতাড়ি হাতে ঘা লেগে যায়। আমাদের সময়কার বাবারা এখন থাকলে কি হতো ভেবে দেখেছো? থাক, আপনাকে যে বরদাস্ত করছি এই অনেক। তা অবশ্য ঠিকই বলেছ। আমাদের সময় লোকে বলতো বাবা হবে শিক্ষকের মতো, এখন বলে বাপ হবে বন্ধুর মতো। এইসবের মাঝে আমরাই খালি মেজো কাকা হয়ে রয়ে গেলাম। যাকে জবর একটা নাম ভেবেছি কিন্তু। কিসের নাম? আরে আমার গল্পের, বিটল জুসের আলো। বিটল জুস আবার কি? এটাও গল্প না শুনলে জানবে কি করে? আমি কিছুক্ষণ গেঁট হয়ে বসে রইলাম। পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। বিটল জুস সম্পর্কে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, তার থেকেও নিরুৎসাহ বুড়োর গল্প নিয়ে। কিন্তু তা না শুনে যেতে চাইলে সাদাসাদি শুরু করবে। সাদাসাদি বলতে, আমি আর কতদিন বাঁচবো মনি, বুকটা ধরপড় করে, কবে যে কোথা দিয়ে জম ঢুকে পড়ে। এই সব শুনে আমি একটু গলে পড়ি। এতদিনে বুড়ো সেটা বুঝেছে, অতএব গল্পটা শোনা ছাড়া উপায় নেই। পানসে মুখে বললাম, না বলে যখন ছাড়বেন না তখন শুরু করুন। গল্পটা কিন্তু যাকে বলে ফার্স্ট পার্সনে, মানে আমি করি বল। বেশ, তো তাই হোক। বুড়ো ইজি চেয়ারে প্রায় শুয়ে পড়ে আরাম করে কয়েকটা নিঃশ্বাস ছাড়লেন। তারপর উদাস মুখে বলতে শুরু করলেন, আমি তখন সবে হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরতে শুরু করেছি। মানে ধরো এই ক্লাস 4 কি 5 হবে। আমার বাবা একটা হাই স্কুলে ভূগোল আর ভৌত বিজ্ঞান পড়া, মা বাড়িতেই থাকেন। দাদা শহরে থেকে ব্যবসা করে, কাপড়ের ব্যবসা। মাসে একবার গ্রাম থেকে তাঁতের কাপড় লরিতে করে নিয়ে গিয়ে শহরের দোকানে যোগান দেয়, কেনা বেচা করে। সেসব মাল সাফ হলে আবার ফিরে আসে। মোট কথা, টাকা পয়সার অভাবে পড়তে হয়নি আমাদের, বেশ কাটছিল। আমি ভোরে ঘুম থেকে উঠে মায়ের কাছে ঘন্টাখানেক পড়াশোনা করি,
তারপর বাবার সঙ্গে স্কুলে যায়। সেখান থেকে ফিরেই মাঠে, সন্ধ্যেবেলা খেলে ধুলে ফিরে আবার বই খাতা নিয়ে বসি। বাবা স্কুলে যতটা না রাগী ছিলেন, বাড়িতে ছিলেন তার থেকেও বেশি। একবার যদি বইয়ের পাতা থেকে মুখ সরেছে, সঙ্গে সঙ্গে পিঠের উপর বেতের পায়। মাঝে মাঝে বইয়ের দিকে তাকিয়ে থাকতাম বটে, কিন্তু মন পড়ে থাকতো আজ বউ বসন্ত খেলার সময় কিভাবে ছোট লাইন থেকে হাত সরিয়ে মন্টুদের বোকা বানিয়েছি তার উপরে। বাবা কি করে জানি সেটাও বুঝেও ফেলতে। ফলাফল সেই এক, বেতের বাড়ি। কিন্তু এত কিছুর মাঝে আদরের জায়গা ছিল একটাই, আমার মা। সকাল থেকে সন্ধে খেটে ঘরদোরের কাজ শেষ করে রাত নামলে তিনি একটা মাদুর নিয়ে ছাদে চলে যেতেন। তেমনটা না করলে নাকি তার মন শান্ত হতো না। মাঝে মাঝে সন্ধ্যায় বাবা খুশি হয়ে তাড়াতাড়ি ছুটি দিলে আমিও ছাদে চলে যেতাম। মায়ের পাশে শুয়ে শুয়ে মায়ের মতো করি তাকিয়ে থাকতাম তারার দিকে। মা বলতো এক সময় আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, তেমনি এখন আমরা সবাই আকাশটার ভিতরে আছি। মানুষ মরে গেলে আকাশের পেট চিরে আবার অন্য কোথাও জন্মায়। কথাগুলো বলতে বলতে কখন মা ঘুমিয়ে পড়ত। রাত হলে আমি ধাক্কা দিয়ে বলতাম, মা মা নিচে চলো, খিদে পাই যে। একবার মা এরম করে ঘুমিয়ে পড়েছে, আর বৃষ্টিও পড়তে শুরু করেছে ফোঁটা ফোঁটা। ঘুম আর কিছুতেই ভাঙতে চায় না। শেষে মাদুর শুদ্ধ মাকে ধরে টানতে টানতে আমি এক পাশে নিয়ে গেছিলাম। এক নাগাড়ে কথাগুলো বলতে বলতে হারিয়ে গেছিলেন তপন তালুকদার। থেমে একবার নিঃশ্বাস নিলেন তিনি। আমি আবার ঘড়ির দিকে তাকিয়ে বললাম, যাক, তাও ভূত পেতনি ছেড়ে ফ্যামিলি ড্রামা লিখছেন। বাংলা সিরিয়ালের গল্প টুকে দিয়েছেন কিনা কে জানে। বুড়ো আমার কথায় কান না দিয়ে আবার বলতে লাগলেন, বাবা কিন্তু মায়ের এইসব আজগুবি গল্প একদম পছন্দ করতেন না। ভূগোলের মাস্টারগুলো কেমন যেন খটখটে। তিনি আমায় নক্ষত্র চেনাতেন। কোন তারাটা কত দূরে, কোন কনস্টিলেশনের কি নাম, এইসব ম্যাড়ম্যাড়ে ব্যাপার। যাই হোক, একদিন রাতে আমি বাবার কাছে পড়ছি, মা যথারীতি ছাদে। এমন সময় উপর থেকে মায়ের ডাক শুনতে পেলাম, বুলু ছিল আমার ডাক নাম। আমি ভয় ভয় চোখে বাবার দিকে তাকালাম। আজ সন্ধ্যায় সেভাবে পড়াশোনা করিনি, তাছাড়া হোমওয়ার্কও জমে রয়েছে বিস্তর। কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম বাবা আজ মোটেই আপত্তি করলেন না, বরঞ্চ রীতিমতো পিঠ চাপড়ে উৎসাহ দিয়ে বললেন, যাও দেখে এসো, এ জিনিস রোজ রোজ দেখা যায় না। ছাদে কি আছে দেখার মতো? আমি দু একটা সিঁড়ি ধীরে সুস্থে পার হলাম। তারপর পিছনে বাবা নেই দেখে টিড়িং বিড়িং করে লাফিয়ে সব কটা সিঁড়ি টপকে এক নিমেষে চলে এলাম। মা ছাদের পাঁচিলের এক পাশে দাঁড়িয়েছিলেন। আমাকে কাছে টেনে নিয়ে একটা আঙুল আকাশের এক কোণে বাড়িয়ে দিয়ে বললেন, ওই দেখ বুলু, উল্কা। উল্কা বইতে পড়েছি, কিন্তু সচক্ষে সে জিনিস দেখবো কখনো ভাবতে পারিনি। আকাশের গা বেয়ে যেন জলের মতো চুইয়ে নামছে তারা। তাদের লেজের মতো হলদে আলোর রেখায় আমার চোখ ধাঁধিয়ে গেল। কেন জানি না মা সেদিন আমায় চাপটে ধরেছিল। আমি হাঁ করে তাকিয়েছিলাম খসে পড়া উল্কার দিকে। মা আমার গাল টিপে দিয়ে বলেছিল,
তুই খুব ভালো ছেলে রে। মা খুশি হয়ে আদর করার সময় আমাকে তুই বলতো বটে, কিন্তু উল্কা পড়ার সঙ্গে আমার ভালো ছেলে হওয়ার যে কি সম্পর্ক সেটা বুঝতে পারিনি কোনদিন। যাক, মা সেদিন বেশিক্ষণ ছাদে থাকতে পারিনি। কাশি শুরু হলো একটু পরে। তুই থাক, আমার আমার শরীরটা একটু খারাপ লাগছে বলে নিচে চলে গেলে। আমি আরেকটু রাতে যখন নিচে এলাম তখন মায়ের গায়ে ধুম জ্বর। বাবা বাবা ডাক্তার ডাকতে গেলে আমি বসে রইলাম মায়ের পাশে। সারা রাত কি যেন বিড়বিড় করলো মা, আমি কিছুই বুঝতে পারিনি সেভাবে। মাঝে মাঝে শুধু থার্মোমিটারে দেখছিলাম জ্বর আছে কিনা। ডাক্তার দেখলেন, আলাদা ঘরে গিয়ে কিসব যেন আলোচনা করলেন বাবার সঙ্গে। রাত গড়াতে না গড়াতে আমাকে জোর করে শুতে পাঠিয়ে দিলেন বাবা। সারা রাত ঘুম এলো না। মায়ের জন্য যত না দুশ্চিন্তা, তার থেকে বেশি মনে পড়ছে সেই উল্কার আলোয় ভরা আকাশটার কথা। ইস, একটা উল্কা আমাদের ছাদে এসে পড়ল না। পরদিন সকালে দেখলাম আজব এক কাণ্ড বেঁধেছে। আমাদের বাড়ির বাইরে একখানা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। জনাচারেক ডাক্তার মুখে ডাকাতদের মতো সবজে কাপড় বেঁধে মায়ের ঘরে আনাগোনা করছে। এদিকে আমাকে যেতে দিল না সেদিকে। ভাজি আল্লাহ, আমার মায়ের ঘর, এদিকে আমি যাব না। রাগটা আরো বেড়ে গেল, কারণ আমাকে কেউ কিছুরই উত্তর দিল না। খানিক পরে অ্যাম্বুলেন্সে চেপে মাকে হসপিটালে নিয়ে গেল, আর বিকেল হতেই আমাকে পাঠিয়ে দেওয়া হলো দাদার কলকাতার বাসায়। কি যেন ছোঁয়াচে রোগ হয়েছে মায়ের। দিন কত পরে সেখানেই খবর পেলাম যে মাকে আর দেখতে পাবো না, মা চলে গেছে। গল্প থামিয়ে আবার তপনবাবু আমার দিকে ফিরে কি যেন ভাবতে ভাবতে বললেন, এই জায়গাটা নিয়ে সমস্যায় আছি, বুঝলেন? মানে ধরো মায়ের মারা যাওয়ার আগে কয়েকটা আভাস ইঙ্গিত, ভালো থাকিস বাবু, বাবার যত্ন নিস, এই টাইপের কয়েকটা কথা, একটা একটা চাপা কষ্টে ভরা ফেরার, ভালো গল্পে যেমন থাকে আর কি। আমি বললাম, দিলে দিতে পারেন, কেমন যেন হুট করে মরে গেল। সম্পাদকের কাছে আবার গালি খাওয়া বলছো? সে পরে দেখা যাবে, বাকিটা শেষ করুন তো। বুড়ো আবার ফিরে গেলেন গল্পে। তো আমি ফিরে আর মাকে দেখতে পেলাম না। বাড়িতে তো নয়, এমনকি পাশের বাড়ি, সন্ধ্যের ছাদ, রান্নাঘর, কোথাও না। সকালে একা একা পড়াশোনা করি, বাবাই কোন রকমে রান্না করেন, ব্যাগে টিফিন ঢুকিয়ে দেন। প্রথম প্রথম পাড়ার লোকেরা ঘন ঘন বাড়িতে আসা যাওয়া করত, ক্রমে সেটাও কমে এল। আমার খালি মায়ের কথা মনে পড়লে মাদুরটা টেনে নিয়ে গিয়ে ছাদে মায়ের মতোই শুতাম। মা কি আকাশ পড়ে অন্য কোথাও জন্মেছে? আমার অমর চিত্রকথার বইতে বুদ্ধদেবের জীবনী ছিল, সেখানে লেখা ছিল মানুষের জীবন এক ধরনের জেলখানা, মরে গেলে মুক্তি। মা কি তবে আকাশের পেট ফুঁড়ে অন্য কোথাও জন্মে মুক্তি পেয়েছে? ছাদেই শুয়েছিলাম একদিন, বুঝতে পারিনি বাবা কখন পাশে এসে দাঁড়িয়েছে। আমি ভয়ে ভয়ে উঠে বসতেই তিনি হাত দিয়ে থামিয়ে দিলেন আমাকে। তারপর বেশ কিছুক্ষণ পাশে বসে হাত বুলিয়ে দিলেন মাথায়। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। বাবা বেত পেটা আর কানমলা ছাড়া গায়ে হাত দেননি কোনোদিন,
কিছুক্ষণ সেইভাবে হাত বোলাতে বোলাতে বললেন, হুলু, তুই জানিস এলিয়েন কাকে বলে? হ্যাঁ, যেসব মানুষ অন্য গ্রহে থাকে। বাহ, তোর মনে আছে সেদিন রাতে উল্কা পড়েছিল? মনে আছে, মা খুব কাশ ছিল। তারপর মায়ের কি হলো জানিস? কি? কিছুক্ষণ কোনো উত্তর দিল না। আমি এ প্রশ্নটা করিনি কোনোদিন, আজও আর জিজ্ঞেস করলাম না। ভাবলাম নিচে চলে যাই, কিন্তু পর মুহূর্তেই বাবার মুখে একটা অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেলাম। ধরা গলায় বাবা বললেন, তোর মাকে এলিয়েনরা ধরে নিয়ে গেছে। তারপর আকাশের ঠিক মাঝ বরাবর আঙুল দেখিয়ে বললেন, ওই যে দেখ, সব থেকে উজ্জ্বল তারাটা, ওটার নাম জানিস? আমি উপরে তাকিয়ে দেখলাম সত্যি একটা তারা। আজকের আকাশে বেশি তারা নেই, শুধু একটাই টিম টিম করে জ্বলছে। ওটার নাম বিটলজুস। ওখানেই আছে তোর মা। আমি অবাক বিস্ময়ে সেদিকে তাকিয়ে রইলাম। টিমটিমে বিন্দুটা স্থির নেই, জ্বলছে, নিচ্ছে, যেন সত্যি কেউ কাঁপা কাঁপা মোমবাতি হাতে অনেক দূর থেকে আলো দেখাচ্ছে আমাদের। যতদিন আমরা বেঁচে থাকব ততদিন আকাশের ঠিক ওইখানে ওইভাবে তোর মাও থাকবে, আলো দেখতে পাবি ততদিন। বাবা আর বেশিক্ষণ সেখানে থাকেননি, চলে যেতে অস্বস্তিটা আবার ফিরে এলো। আজ খুবই কথা বাবাকে বলতে শুনিনি কোনদিন, আজ তবে বললেন কেন? তবে কি কথাগুলো আজ খুবই নয়? সত্যিই মাকে বিটলজুসের এলিয়েনরা ধরে নিয়ে গেছে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে চাইনি কোনদিন। ভূগোল সাবজেক্টটা এড়িয়ে চলেছি চিরকাল, বিজ্ঞানের ধার কাজ মারায়নি। এখনো রাতের আকাশের দিকে তাকালে একই রকম দেখতে পাই বিটলজুসকে। মিটমিট করে জ্বলতে থাকে আলোটা, যতই মেঘে ঢেকে যাক। তপন তালুকদারের গল্প শেষ হয়েছে কিনা জানি না, কিন্তু তিনি থামলেন। আমি নিমের মতো বিস্বাদ মুখ করে বললাম, এ তো ছেলে ভোলানো গল্প, ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। তালুকদার হাসলেন, বললেন, তা বলতে পারব, কিন্তু আমি ভাবছি গল্পের শেষটা একটু বিয়োগান্তক। কিরকম বিয়োগান্তক? বুড়ো এক হাতে পাশ থেকে দুদিন আগের একটা নিউজ পেপার তুলে এনে একটা জায়গা দেখিয়ে বললেন, এই যে এই আর্টিকেলটা পড়ো, এটা পড়েই ক্লাইম্যাক্সটা মাথায়। আমি কাগজের সেইখানটায় চোখ রেখে দেখলাম খবরের শিরোনামে বড় বড় অক্ষরে লেখা আছে, শীঘ্রই মরতে চলেছে বিটলজুস, উঠে এলো নাসার গবেষণায়। নিচের খবরে চোখ রেখে বুঝলাম বিজ্ঞানীদের পাওয়া তথ্য অনুযায়ী পৃথিবী থেকে 640 আলোকবর্ষ দূরে অবস্থিত বিটলজুস নক্ষত্র বিস্ফোরিত হতে চলেছে। আমাদের সূর্যের থেকে প্রায় 1000 গুণ বড়, 1 লক্ষ গুণ উজ্জ্বল লাল এই নক্ষত্রটা ফাটার সময় প্রায় চাঁদের মতো আকৃতি নেবে, তারপর পরিণত হবে সুপারনোভায়। বিটলজুস মৃত্যুর দিন গুনছে। বাকি খবরটা আর পড়লাম না, কাগজটা রেখে দিয়ে বললাম, বেশ, তো এদিকে কি ক্লাইম্যাক্স টানলেন? জানি না কেন এই প্রথম তপন তালুকদারের গলা নিচু হয়ে এলো।
এতক্ষণের উদ্দীপনা আর উচ্ছ্বাস যেন চাপা যন্ত্রণায় বদলে গেছে। বললেন, ধরো এই চরিত্রটা বড় হয়েছে। ধরো এখনো সে রোজ সন্ধ্যায় তারার আলো দেখতে দেখতে মায়ের কথা ভাবে ওই বিটল জুস গ্রহে এলিয়েনদের হাতে বন্দী হয়ে ওর মাই আলো দেখাচ্ছে। এবার সে বেঁচে থাকতে থাকতেই তারাটা নিভে গেল। এই ব্যাপার আর কি। আমি হাসলাম। টুল থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে বললাম, যেটা হয় না সেটা কেনই বা চেষ্টা করেন? মানে আপনার এই বিয়োগান্তক প্লট দাঁড়াবে না। চলি, কাল আবার আসবো। আরে বলে তো যাও, দাঁড়াবে না কেন? আমাকে প্রায় টেনে ধরেই থামিয়ে দিলেন তপন তালুকদার। আমি বিরক্ত মুখে বললাম, আপনার গল্পের নায়ক সারা জীবন স্কুলে ইংরেজি না পড়িয়ে যদি বাবার মতো ভূগোল পড়াতেন তাহলে নিজেই বুঝে যেতেন কেন দাঁড়াবে না। তো তুমি বলে দাও না বাপু, তো ঢং করো কেন? বেটলজুস পৃথিবী থেকে মানে আপনার চোখ থেকে 650 আলোকবর্ষ দূরে। সেখানকার আলো আমাদের চোখে এসে পৌঁছাতে কয়েকশো বছর লেগে যায়। মৃত্যুশয্যায় শায়িত নক্ষত্র যদি কাল সকালে ফেটেও যায়, আরো কয়েকশো বছর ধরে আপনি আলো দেখতে পাবেন। বিয়ে করলে আপনি কেন, আপনার নাতিস্য নাতিও অতদিন টিকত না। সত্যি বলছো তুমি? আনন্দে প্রায় চিৎকার করে উঠলেন তালুকদার। তার কুঁচকানো মুখের চামড়ায় যেন নতুন করে শৈশবের লাল রং এসে মিশল। চলি এবার, প্যান প্যানে গল্প বলে বিস্তর দেরি করে দিলেন। কথাটা বলে আমি দরজার দিকে পা বাড়ালাম। এই এই দাঁড়াও। বুড়ো পিছন থেকে আচমকাই ডেকে উঠলেন, আমার গল্পের হিরো যে ইংরেজি পড়ায় সেটা তো আমি বলিনি। আমি কান দিলাম না। সিঁড়ির পথে পা বাড়িয়ে তড়িঘড়ি হাঁটা দিলাম। আলো ভারী অদ্ভুত জিনিস, তাই না? আমাদের চারপাশের সমস্ত মানুষজনকে আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলে সে। আর যাদেরকে ফোটাতে পারে না তাদেরকে নিয়ে চলে যায় আমাদের থেকে লক্ষ লক্ষ মাইল আলোকবর্ষ দূরে, আকাশের গায়ে। সেখানে ছোট ছোট আলোক বিন্দু হাতে আমাদের আলো দেখাতে থাকে তারা, যতদিন না আমরা নিজেরাও সেখানে পৌঁছাই। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayok@mhstation.com এই ঠিকানায়, বা দেবযানীর সঙ্গে debjani@mhstation.com এই ঠিকানায়। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প বিটলজুসের আলো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।